আমরা এমিল দুর্খের সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এমিল দুর্খের দুটো থিওরি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্রিমিটিভ ক্লাসিফিকেশন, যেখানে তার সোশিওলজি অফ নলেজ নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং দ্বিতীয়টা হচ্ছে তার রাজনৈতিক সমাজতত্ত্ব বা পলিটিক্যাল সোশিওলজি। আমরা দুর্খেমের সোশিওলজি অফ নলেজ শুরু করছি। মার্সেল মস এবং এমিলি ডুরখেইমের যৌথ গবেষণার ফসল হলো প্রিমিটিভ ক্লাসিফিকেশন। এই প্রিমিটিভ ক্লাসিফিকেশনেই দুর্খেমের সোশিওলজি অফ নলেজ পাওয়া যায়, এবং স্কলাররা, যারা গবেষক, তারা মনে করেন যে দুর্খেমি সোশিওলজি অফ নলেজ প্রথম প্রবর্তন করেছিলেন, অন্যতম প্রথম সমাজতত্ত্ববিদদের মধ্যে অন্যতম, যারা যারা সোশিওলজি অফ নলেজ প্রবর্তনের ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। প্রিমিটিভ ক্লাসিফিকেশন বুঝতেই পারছো যে সেটা হচ্ছে যে আদিম মানুষ কিভাবে জ্ঞান অর্জন করছো, বা জ্ঞান মানে যে প্রাকৃতিক পরিবেশকে, তাদের পরিবেশকে বিশ্লেষণ করতো। তো তারা বলছেন যে প্রিমিটিভ ক্লাসিফিকেশন হ্যাজ নো ব্রেক অফ কন্টিনিউটি উইথ সায়েন্টিফিক ক্লাসিফিকেশন। আদিম যে বিশ্লেষণগুলো, সেগুলোর সঙ্গে বৈজ্ঞানিক যে বিশ্লেষণ, তার একটা পরম্পরা রয়েছে। ব্রেক অফ কন্টিনিউটি অর্থাৎ যে পরম্পরাটা ভেঙে যায়নি। বৈশিষ্ট্যগুলো এবার আমরা আলোচনা করব, ফিচার্সগুলো। বলছে সিস্টেম অফ হায়ারার্কিক্যাল নোশনস, কতগুলো ক্রমোচ্চ পদ্ধতি, ধারণা। বলছে যে things are not simply arranged in the form of isolated groups, but groups stand in fixed relationships with each other and form a single whole. তার মানে যে জিনিসগুলো, সেগুলো শুধুমাত্র কতগুলো আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ করা হয় না। এই গোষ্ঠী বা সমষ্টি, সেগুলো একটার সঙ্গে আরেকটার একটা সম্পর্ক আছে, এবং একটা সিঙ্গল হোল বা সমগ্র তৈরি করে। এই যে ক্লাসিফিকেশন, তার পারপাস বা উদ্দেশ্যটা কি? স্পেকুলেটিভ পারপাস, অর্থাৎ চিন্তা ভাবনা, অনেকটা দর্শনের মতন। স্পেকুলেশন, ধরো ঈশ্বর আছে কি নেই, এটা কিন্তু স্পেকুলেশনের ব্যাপার। এটা নট ফর অ্যাকশন, অর্থাৎ ক্রিয়ার জন্য নয়, কাজের জন্য নয়। এর উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃতি বা সমাজের বোধগম্য করে তোলা, টু অ্যাডভান্স আন্ডারস্ট্যান্ডিং। আর ক্লাসিফিকেশনস কি করছে? যে কানেক্ট আইডিয়াস টু ইউনিফাই নলেজ। জ্ঞানকে
একক বিভিন্ন ধারণাকে তারা সংযোগ করছে, যাতে একটি আমরা যে জ্ঞান জ্ঞানের জ্ঞানকে আমরা জ্ঞানের মধ্যে এক একতা খুঁজে পাই। These classifications constitute a first philosophy of nature. এই যে এই যে বিশ্লেষণগুলো সেগুলো সেগুলো প্রকৃতির যে দর্শন তার প্রথম দর্শন হিসেবে আমরা গণ্য করতে পারি। These classifications constitute a first philosophy of nature. The nature of these conditions is social. এই যে বিশ্লেষণ তার চরিত্র কি? সেটা হচ্ছে সামাজিক। The social character of classifications আমরা এখন আলোচনা করব। আদিম সমাজে সমাজকে কিন্তু কোনো মডেল হিসেবে আদিম মানুষ গণ্য করত না। সমাজের যে ভাগগুলো সেই ভাগগুলোকেই বিশ্লেষণের ভিত্তি হিসেবে করা হতো। এই ভাগগুলোই বিশ্লেষণের ভিত্তি। তাহলে বলছে the first logical categories were social categories. যে প্রথম যে লজিক্যাল ক্যাটেগরিজ অর্থাৎ আই এ যে লজিক্যাল অর্থাৎ যে তর্কবিদ্যার ভিত্তিতে যে যুক্তির ভিত্তিতে যে জিনিসগুলো যেগুলো যে বিশ্লেষণগুলো করা হচ্ছে যেগুলো সামাজিক, যেমন ধরো পরিবার, পরিবার একটা লজিক্যাল ক্যাটেগরি, তেমনি আত্মীয় গোষ্ঠী বা জ্ঞাতি গোষ্ঠী সেটাও কিন্তু একটা লজিক্যাল ক্যাটেগরি, এগুলো কিন্তু সোশ্যাল ক্যাটেগরি। প্রথম শ্রেণী কি? হোয়াট আর দ্য ফার্স্ট ক্লাসেস ওয়ার ক্লাসেস অফ মেন ইনটু হুইচ থিংস ওয়ার ইন্টিগ্রেটেড। প্রথম শ্রেণী হচ্ছে মানুষের সেই শ্রেণী যেখানে জিনিসগুলোকে একসঙ্গে সেগুলোকে ইন্টিগ্রেট করা হচ্ছে, অর্থাৎ সেগুলোকে সেগুলোকে মধ্যে একটা ঐক্য স্থাপন করা হচ্ছে। যেহেতু মানুষ গোষ্ঠীবদ্ধ, তারা জিনিসপত্রগুলোকেও দ্রব্যগুলোকেও গোষ্ঠীর গোষ্ঠীতে ভাগ করে নিত। Moieties are the first genera, clans first species. moieties হচ্ছে প্রথম যে সাধারণভাবে যেটা বলা, ক্ল্যান্স হচ্ছে প্রথম স্পিসিস অর্থাৎ সেটা হচ্ছে যে প্রথম জাতি। থিংস ওয়ার থট টু বি ইন্টিগ্রাল পার্টস অফ সোসাইটি। জিনিসপত্রগুলো সেগুলো সমাজেরই অংশ হিসেবে, অবিচ্ছেদ্য অংশ হিসেবে তারা তাদেরকে মনে করা হতো। প্রকৃতিতে তাদের যে অবস্থান সেইটা কিন্তু ঠিক করা তো সমাজে তার অবস্থানটা কি। It was the place in society which determined their place in nature.
শুধুমাত্র যে বাহ্যিক শ্রেণী হিসেবে ভাগ করা হতো তা নয়, সম্পর্কগুলোকেও ভাগ করা হতো। এগুলো সম্পর্কগুলোও তো তার উৎস তো সমাজ। Not only the external forms of classes, but also the relations uniting each other are of social origin. এর কারণটা কি? কারণটা হচ্ছে যে মানুষের যে গোষ্ঠী, এক এক একের সঙ্গে আরেকজনের তো সম্পর্ক আছে। It is because human groups fit into one another. এখানে আমরা উইকহেমের সোশিওলজি অফ নলেজটা আমরা শেষ করলাম। এবার আমরা আলোচনা করব ডুইকহেমের পলিটিক্যাল সোশিওলজি বা রাজনৈতিক সমাজতত্ত্ব। এই ৩ টে বইতে ডুইকহেমের রাজনৈতিক সমাজতত্ত্বের উপাদান পাওয়া যায়। এক হচ্ছে লেসন্স দ্য সোশিওলজি, মন্টেস্কু লা সোশিয়ালিজমে। তো তিনি কি বলেছেন যে এই যে অংশটা আমরা জোসেফ লোবেরা দ্বারা একটি বইয়ের যে বুক চ্যাপ্টার, বইয়ের অংশ, সেটাই ভিত্তিতে রচনা করা হয়েছে। ডুইকহেমের মূল প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশন অর্থাৎ মূল যে বক্তব্য সেটা কি? যে সমস্ত রাজনৈতিক প্রপঞ্চকে অবজেক্টিভলি অর্থাৎ নৈর্ব্যক্তিকভাবে তার বিশ্লেষণ করতে হবে। ডুইকহেমের রাষ্ট্র সম্পর্কে ধারণা, ডুইকহেমস কনসেপশন অফ দ্য স্টেট। ডুইকহেমের রাষ্ট্র সম্পর্কে দু ধরনের বিশ্লেষণ রয়েছে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক এবং নরমেটিভ। নরমেটিভ হচ্ছে যেটা কতগুলো নিয়ম কানুন বা মূল্যবোধ ভিত্তিক। এই নরমেটিভ পার্সপেক্টিভটা শিল্প সমাজের বৈশিষ্ট্য যে রয়েছে তার থেকেই এসছে। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যে অবস্থা রয়েছে যা আমরা দেখতে পাই, তাই থেকেই নরমেটিভ পার্সপেক্টিভ। অর্থাৎ এখানে রাষ্ট্রের কি করা উচিত, এটাই হচ্ছে নরমেটিভ পার্সপেক্টিভ। আর ডেসক্রিপটিভ হচ্ছে যে রাষ্ট্র কি। ডুইকহেমের মতে রাজনীতির পলিটিক্যাল স্ফিয়ার সেটা আদিম সমাজে ছিল না, এটা শুধুমাত্র আধুনিক সমাজে রয়েছে। ওয়েবার এবং ডুইকহেমের রাষ্ট্র সম্পর্কে ধারণার তফাৎ রয়েছে। ওয়েবার মনে করতেন যে রাষ্ট্র হচ্ছে ক্ষমতার একটা সংগঠন। ডুইকহেম মনে করতেন ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রের একটা দিক। ওয়েবারের মতে টেরিটরি অর্থাৎ ভূখণ্ড রাষ্ট্রের একটা বড়, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। ডুইকহেম মনে করতেন যে টেরিটরি ইজ নট সেন্ট্রাল টু দ্য স্টেট। ডুইকহেম মনে করতেন যে ভূখণ্ডটা রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাপার নয়, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। ডুইকহেম মনে করতেন যে আধুনিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো যে রাষ্ট্র
মানুষের অধিকারকে স্বীকৃতি দিচ্ছে। মানুষের অধিকারকে মানুষের আধুনিক রাষ্ট্রের ফলে মানুষ নানা রকমের অধিকার পাচ্ছে। দুর্খেমিয়ানদের কাছে রাজনীতি কেন খুব একটা গুরুত্বপূর্ণ বা খুব ফেভারিট টপিক ছিল না। মসের মতে পলিটিক্স ইজ অ্যান আর্ট, সোশিওলজি ইজ এ সায়েন্স। রাজ রাজনীতি হচ্ছে ক্রিয়া, আর্ট, আর সমাজতত্ত্ব হচ্ছে একটি বিজ্ঞান। ফাভরের মতে Durkheim had a bias against constituting political sociology and a tendency to reduce political phenomena to their legal expression. ফাভরের মতে ডুরখেইমের রাজনৈতিক সমাজতত্ত্বের বিরুদ্ধে একটা বায়াস রয়েছে এবং রাজনীতিকে যে শুধুমাত্র আইনে পরিণত করা এর বিরুদ্ধে তার মত রয়েছে। লাক্রয় মনে করতেন Durkheim observed that sociology was yet to provide scientific concepts that could deal with everyday political reality that people were familiar with. লাক্রয় মনে করতেন যে ডুরখেইম দেখিয়েছেন যে সমাজতত্ত্ব রাজনীতি বিশ্লেষণের ব্যাপারে এখনো বৈজ্ঞানিক কোনো ধারণা দিতে পারেনি, যেটা রোজকার রাজনৈতিক বাস্তবতাকে নিয়ে আলোকপাত করতে পারে। যে যে রাজনৈতিক বাস্তবতা মানুষ বারবার দেখছে, অনুভব করছে। এবার আমরা দেখি যে গবেষকরা গবেষকরা কিভাবে ডুরখেইমের রাজনৈতিক সমাজতত্ত্বকে বিশ্লেষণ করেছেন। ভোগ্ট তিনি ডুরখেইমের পলিটিক্যাল কমিটমেন্টস সেটা নিয়ে বিশ্লেষণ করেছেন যে তিনি কাদের প্রতি অনুগত ছিলেন, রাজনীতিতে কাদের প্রতি অনুগত ছিলেন। তিনি দেখান যে ডুরখেইম তখনকার দিনে বামপন্থী ছিলেন এবং তিনি তার একাডেমিক পলিটিক্স নিয়েও আলোচনা করেন, যে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে রাজনীতি সেটা নিয়েও তিনি আলোচনা করেন। ডুরখেইম কিভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজনীতি করেছেন, তার শিক্ষা সম্পর্কে যে তত্ত্ব, দ্য এস্টাবলিশমেন্ট বেসড থিওরিজ অন এডুকেশন, সেগুলো নিয়েও তিনি আলোচনা করেছেন। এবং ভোগ্ট শেষ অবধি তার সিদ্ধান্ত নিলেন যে ডুরখেইম শুধুমাত্র বৈজ্ঞানিক একজন বৈজ্ঞানিক ছিলেন না, তিনি রাজনীতি সম্পর্কেও সচেতন ছিলেন। ডুরখেইম ওয়াজ বোথ সায়েন্টিফিক অ্যান্ড পলিটিক্যাল। লাক্রয় লাক্রয় মনে করতেন যে ডুরখেইমের সমাজতত্ত্বের সমাজকে রাজনৈতিক দিক থেকে তিনি বিশ্লেষণ করেছেন। তার প্রথম দিকের যে বৌদ্ধিক চিন্তাভাবনা সেগুলো কিন্তু রাজনীতি ভিত্তিক ছিল। বাক বলেছেন যে পলিটিক্যাল লেজিটিমেশন ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল কনসেপ্টস অফ ডুরখেইমস পলিটিক্যাল সোশিওলজি। পলিটিক্যাল লেজিটিমেশন অর্থাৎ রাজনৈতিক পলিটিক্যাল লেজিটিমেশন হচ্ছে রাজনীতিকে স্বীকৃতি দেওয়া, যে এটার তার মানুষের কাছে যেটা গ্রহণযোগ্য, এটা মানুষ আইনসিদ্ধ বলে মনে করে। এটাই হচ্ছে ডুরখেইমের পলিটিক্যাল সোশিওলজির মূল বিষয়। এবং তিনি দেখিয়েছেন যে নানা ধরনের
যে গঠনমূলক গঠ- আহ, সমাজের গঠনের পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের যে লেজিটিমেসি অর্থাৎ মানুষের কাছে তাদের যে আইন সিদ্ধতা বা মানুষের সমর্থন সেটা কিন্তু তারা হারাতে পারে। দুর্কহেইমের কেন্দ্রীয় যে চিন্তা ভাবনা হচ্ছে যে একটা লেজিটিমেসি কিভাবে আসবে মূল্যবোধের দিক থেকে এবং প্রাতিষ্ঠানিক দিক থেকে। আধুনিক যে জাতীয় রাষ্ট্র সেটাকে কিন্তু মরাল ইন্ডিভিজুয়ালিজমের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হবে। মরাল ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ নৈতিক ব্যক্তিত্ব যেটা আধুনিক সমাজে ভিত্তি। আধুনিক সমাজ কি করছে? ব্যক্তির ওপর জোর দিচ্ছে। ব্যক্তির অধিকার, ব্যক্তির মতামত এসবের ওপরেই কিন্তু আধুনিক সমাজ গুরুত্ব দিচ্ছে। তো আধুনিক যে রাষ্ট্র এই ব্যক্তিত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। আধুনিক যে জাতীয় রাষ্ট্র সেটা এসেছিল একটা প্রতিষ্ঠান হিসেবে যুদ্ধ এবং শান্তির প্রশ্নগুলো নিয়ে প্রশ্নের উত্তর বা সমাধান খোঁজার জন্য। আধুনিক রাষ্ট্র সেটা কিন্তু একটা মরাল ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তিত্ব নৈতিক ব্যক্তিত্বকে কিন্তু ঠিক মতন লালন পালন করে না। তার যে প্রাতিষ্ঠানিক যে কাঠামো সেটা নৈতিক ব্যক্তিত্বের পক্ষে নয়। সেই জন্যেই আধুনিক রাষ্ট্র তার সিদ্ধতা আইন সিদ্ধতা হারায়। সুতরাং একটা নতুন রাষ্ট্রের প্রয়োজন আছে যেখানে ব্যক্তি ব্যক্তির উন্মেষ ঘটতে পারে, ব্যক্তির বিবর্তন ঘটতে পারে, ব্যক্তির উন্মেষ ঘটতে পারে এবং সেটা একমাত্র করা যায় যদি রাষ্ট্র ব্যক্তিকে তাদের অধিকার এবং যে স্বাধীনতা দেয়, যাতে রাষ্ট্র মানুষের ওপর মানুষকে দমন পীড়ন না করে। সেজন্যে বিভিন্ন বৃত্তিমূলক কর্পোরেশন এর উদ্ভব হওয়া উচিত, যাতে তারা রাষ্ট্রের ক্ষমতা ভিত্তিতে তার রাষ্ট্রের ক্ষমতার বদলে সেই কর্পোরেশনের ক্ষমতা অর্থাৎ কর্পোরেশন রাষ্ট্রের ক্ষমতাকে যাতে তারা প্রতিরোধ করতে পারে। To ensure that the state does not become oppressive, occupational corporations are required to counterbalance its power. হার্ন মনে করতেন যে ডুরকহেইমের কর্পোরেটিজম উন্নত ধনতন্ত্রের বিশ্লেষণের ব্যাপারে আদর্শ। ডুরকহেইম জন ধনতন্ত্রের যে সমাধান দিয়েছিলেন
সেটা গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক বিরুদ্ধ। হান মনে করতেন যে কর্পোরেটিজম হান কিন্তু কর্পোরেটিজমের ব্যাপারে সন্দিহান ছিলেন। তিনি মনে করতেন যে এটা কি সত্যিই একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করে, মানে নাগরিক তৈরি করেছে, যেখানে যেখানে মানুষ নিজেদের অধিকারকে ঠিক মতন পেতে পারে বা গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করতে পারে। কারণ এখানে আমরা দেখছি যে তিনটে সোশ্যাল অ্যাক্টর এখানে রয়েছে: রাষ্ট্র, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং যে শ্রমিকদের সংগঠন, অর্থাৎ যে ট্রেড ইউনিয়ন। অন্য গোষ্ঠীগুলির প্রতিনিধিত্ব খুব সীমিত। হকিন্স হকিন্স কিন্তু দুর্খেমের রাজনৈতিক সমাজতত্ত্বকে অন্যভাবে দেখেছেন। তিনি নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপের প্রেক্ষিতে দেখেছেন। হকিন্সের মতে দুর্খেম একটা সেকুলার ইন্টারভেনশনিস্ট স্টেট এর পক্ষে ছিলেন। অর্থাৎ রাষ্ট্র একদিকে ইহজাগতিক হবে এবং অন্যদিকে সমাজে তার হস্তক্ষেপ করবে। ফ্রান্সের থার্ড রিপাবলিক, তাতে এই ধরনের রাষ্ট্র আদর্শ ছিল। আবার দুর্খেম ব্যক্তির স্বাধীনতাকেও সমর্থন করেছেন, তার পক্ষে ছিলেন। ব্যক্তি স্বাধীনতার পক্ষে দুর্খেম ছিলেন। দুর্খেমের কিন্তু রাজনৈতিক সমাজ, সাধারণ মানুষের সার্বভৌমত্ব সম্পর্কে যথেষ্ট সন্দিহান ছিলেন। দুর্খেম হ্যাড ডাউটস অ্যাবাউট পপুলার সভরেন্টি। কেন না, তিনি মনে কর তিনি ঠিক মনে করতেন যে সাধারণ মানুষ জানে না কোথায় পাবলিক ইন্টারেস্ট, কোথায় সাধারণ মানুষের স্বার্থ ঠিক কোথায়, সেটা এই যে সাধারণ মানুষ সেটা জানে না বলেই তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে সাধারণ মানুষ জানে কি না। অনেক সময় আমরা দেখেছি যে সাধারণ মানুষ পাবলিক ইন্টারেস্ট, তাদের যে আসল স্বার্থ সম্পর্কে তারা অনেক সময় তারা জানে না। অনেক সময় তারা রাজনৈতিক নেতাদের কথায় বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু আবার অনেক সময় তারা কিন্তু
ঠিক বুঝতেও পারে যে তাদের স্বার্থটা কোথায়, কোন পার্টি এলে কি হবে, কোন দল এলে কি হবে, কি পরিবর্তন হতে পারে, সেটা তাদের পক্ষে, জনগণের পক্ষে না জনগণের বিরুদ্ধে, সে সম্পর্কেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করে। লেসন্স দ্য সোশিওলজি এই গ্রন্থে ডুরখেইম রাষ্ট্রকে একটা সংগঠনের কথা বলেছেন যেটা অন্য সমস্ত গোষ্ঠীর থেকে উন্নত। তিনি ভোট সম্পর্কে তিনি খুব একটা ইতিবাচক ধারণা ছিল না। লোবেরা তিনি ডুরখেইমের জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন। তিনি কিছু কিছু বিষয়, কিছু কিছু ডুরখেইমের যেগুলো সচরাচর মানুষ পড়ে না, সেরম কিছু লেখাপত্র, যেমন যুদ্ধকালীন যে নথি বা পাবলিক ডিসকাশন, অর্থাৎ যেগুলো চিঠিপত্র ইত্যাদি, ধরো খবরের কাগজের যে সম্পাদক সমিপেশু, এসবে যে এসব থেকে তিনি ডুরখেইমের চিন্তাভাবনা বার করার চেষ্টা করেছেন। ডুরখেইমের ধারণা কি ছিল যুদ্ধ সম্পর্কে এবং যুদ্ধভিত্তিক জাতীয়তাবাদ সম্পর্কে। তৃতীয় থার্ড রিপাবলিক বা তৃতীয় যে গণতন্ত্র, তৃতীয় প্রজাতন্ত্রে ডুরখেইম কিভাবে জাতি গঠন করেছিলেন, তার ভূমিকাটা জাতি গঠনে কি ছিল, সেটাও কিন্তু লোবেরা দেখেছেন। তাহলে আমরা কি লিখলাম যে ডুরখেইমের রাজনৈতিক সমাজতত্ত্ব নিয়ে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, সেগুলো আবার আমরা সামারি করে, আমরা সারসংক্ষেপ করে এখানে আমরা শেষ করব। এই টেবিলটাই আমরা এগুলো দেখিয়েছি। যেমন ভোগ ভোগ দিয়েছেন বৈজ্ঞানিক এবং রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করেছেন। লাক্রয় পলিটিক্যাল অ্যাপ্রোচ টু সোসাইটি, ডুরখেইমের যে রাজনীতির ভিত্তিতেই সমাজকে দেখেছেন, সেটা উনি দেখিয়েছেন। বাক পলিটিক্যাল লেজিটিমেশন নিয়ে আলোচনা করেছেন, রাজনৈতিকভাবে কিভাবে একজনের রাষ্ট্রকে মানুষ স্বীকৃতি দিচ্ছে, তার তার যে আইন সিদ্ধ বা সিদ্ধতা দিচ্ছে সেইটা। হার্ন আলোচনা করেছেন কর্পোরেটিভিজম, হকিন্স আলোচনা করেছেন নাগরিকত্ব। হার্নের কর্পোরেট, অর্থাৎ কর্পোরেটরা কিভাবে বিভিন্ন কোম্পানি কিভাবে দিক থেকে, কর্পোরেট দিক থেকে ডুরখেইম কিভাবে রাজনীতিকে দেখেছেন। হকিন্স আমরা আবার আলোচনা করলাম, আমি নাগরিকত্ব নিয়ে আলোচনা করেছি, এবং লোবেরা জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন। তাহলে আমরা দেখি যে ডুরখেইম কিন্তু মনে করতেন যে রাজনীতিকেও
বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে হবে। এবং আমরা কিছু, কিছু বিষয় দেখেছি যে ডুইখেম যদিও তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, মানবাধিকার পক্ষে ছিলেন, তবু কিন্তু তিনি মানুষের রাজনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক সার্বভৌমত্ব সম্পর্কে তিনি সন্দেহান ছিলেন। ভোট সম্পর্কেও তার কোনো তার চিন্তাভাবনা ইতিবাচক ছিল না। এখানেই আমরা ডুরখেইমের পলিটিক্যাল সোশিওলজি শেষ করলাম।